2%, ইনফ্লেশন রেট 2%। এই কথাটা আমরা গত কয়েক মাসে কিংবা যদি বলি গত 1 বছরে 2 বছরে কতবার শুনেছি। ব্যাংক অফ কানাডার গভর্নর যখনই কথা বলেছেন, যখনই কোথাও ইন্টারেস্ট রেট কমানোর প্রশ্নটি উঠেছে, তখনই ব্যাংক অফ কানাডার গভর্নর কিংবা ব্যাংক অফ কানাডার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বারবার একটি কথাই আমাদেরকে শুনিয়েছেন, ইনফ্লেশন রেট 2%-এ পৌঁছাতে হবে। ইনফ্লেশন রেট 2%-এ যদি পৌঁছায় তখনই ভাববো যে ইন্টারেস্ট রেট কখন কমানো হবে, কতটা কমানো হবে। দর্শক, আপনারা জানেন যে আজ স্ট্যাটিস্টিক্স কানাডা ঘোষণা করেছে আগস্ট মাসে কানাডার ইনফ্লেশন রেট 2%-এ এসে পৌঁছেছে। এই যে ইনফ্লেশন রেট 2% এসে পৌঁছেছে, এর মানে কি? কিভাবে 2% এসে পৌঁছলো? এই যে 2%-এ পৌঁছলো, এটি কি বিশেষ কোনো কারণে নাকি অর্থনীতির স্বাভাবিক গতি প্রবাহ? আসুন এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সঙ্গে আছে আমি সওগাত আলী সাগর। শুরুতে জানিয়ে রাখি, ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে থাকি। একই সঙ্গে কানাডার অর্থনীতির নানা তথ্য উপাত্ত তুলে ধরি আপনাদের সামনে, এবং সেই সব গতিধারা, সেই সব তথ্য উপাত্ত এবং অর্থনীতির গতিধারা নিয়ে আমার নিজস্ব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আরেকটি কথা বলে রাখি যে ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো আলোচনায় আমি যেসব তথ্যপত্র উপস্থাপন করি সেগুলো করি কেবলমাত্র আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, জাস্ট ফর এডুকেশনাল পারপাস। ইন্স্যুরেন্স কেনার জন্য বা ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্তের জন্য অবশ্যই আপনাদেরকে কোনো লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকারের সঙ্গে কথা বলে নিতে হবে। বলে রাখি, আমি নিজেও একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার। যে কথা বলছিলাম দর্শক, কানাডার ইনফ্লেশন রেট আগস্ট মাসে ইনফ্লেশনের হারটা 2%-এ এসে পৌঁছেছে, যেটি ব্যাংক অফ কানাডার একটি আরাধ্য ড্রিম নাম্বার, তার স্বপ্নের নাম্বার। অবশ্য আমাদের ইকোনমিস্টরা, অ্যানালিস্টরা যারা ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে গবেষণা করেন, তারা আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলেন যে 2%-এর উপরে থাকবে, কিন্তু ফাইনালি এটি আসলে একেবারে ফ্ল্যাট 2%-এ। এটি হেডলাইন ইনফ্লেশন রেট, সেটি 2%-এ এসে পৌঁছেছে। 2021-এর পর এই প্রথম 2%-এ ইনফ্লেশনের এই নাম্বারটা আসলো। আমরা জানি যে 2022-তে ইনফ্লেশন রেট 8%-এ এসে পৌঁছেছিল, যেটি কানাডার নীতি নির্ধারকদের, অর্থনীতির ব্যবস্থাপকদের মাথা খারাপ করে দিয়েছিল। এবং এই যে 2%-এ এসে পৌঁছলো, এটি গত মাসে মানে জুলাই মাসে, এটি কিন্তু আমরা আগস্ট মাসের, এখন সেপ্টেম্বর মাস, আগস্ট মাসের রিপোর্টটি আজকে প্রকাশিত হয়েছে। সো তার আগের মাসে জুলাই মাসে এই পরিমাণটি ছিল 2.5%। এখন এই 2%-এ পৌঁছার ক্ষেত্রে ব্যাংক অফ কানাডার প্রতিক্রিয়া কী? কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ডেপুটি গভর্নর ক্যারোলিন রজার্স তিনি বলেছেন যে আমরা অত্যন্ত খুশি, এবং এই যে এই জায়গায় পৌঁছার যে জার্নিটা, সেই জার্নিটা দ্যাট ওয়াজ এ টাফ জার্নি, অত্যন্ত কঠিন একটি জার্নি ছিল। তারপরে তিনি আবার সতর্ক করে দিয়ে বলেছেন যে এই যে 2%-এ আমরা পৌঁছলাম, এটা যে একটা সাস্টেনেবল, এটা টেকসই, আমরা সেটা দেখতে চাই। আমরা দেখতে চাই যে ইনফ্লেশনটা 2%-এ সাস্টেইন করছে। যাই হোক, এখন আমি বললাম যে ইকোনমিস্টরা বলেন যে এটা হচ্ছে হেডলাইন রেট, মানে খবরের হেডলাইনে যেমন শিরোনামে যে বিষয়টি থাকে, আর মূল বিষয়টি জানার জন্য, আরও বিশদ জানার জন্য নিউজের গভীরে যেতে হয়। সো ব্যাংক অফ কানাডা ঠিক হেডলাইন যেই ইনফ্লেশন রেট সেটাকে বিবেচনায় নেয়, কিন্তু তাদের মেজর ডিসিশনকে প্রভাবিত করে সেটি একটা কোর ইনফ্লেশন রেট। এবং সেই কোর ইনফ্লেশন রেটটা কত? সেই কোর ইনফ্লেশন রেটটা এখন 2.4%, যেটি আগের মাসে মানে জুলাই মাসে ছিল 2.6%। ফলে এই যে ডেপুটি গভর্নর বলছেন যে এটা সাস্টেইন করে কিনা সেটা আমাদের দেখতে হবে, উই আর হ্যাপি।
সো তাদের বিবেচনায় কিন্তু এখনও ওই বিষয়টি আছে যে 2.4% মানে কোর ইনফ্লেশন রেট। যাই হোক, এখন এই যে আমরা হেডলাইনটাকে নিয়ে যদি আলোচনা করি যে 2% এসে পৌঁছলো, মানে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে 7টি খাত ধরে এই ইনফ্লেশন রেটটাকে ক্যালকুলেট করা হয়, সেই 7টি খাতের মধ্যে ঠিক কোন বিষয়টি মানে রেটটাকে একটু নামিয়ে এনেছে, আবার কোন খাতটা এখনও মানে চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই বিষয়ে একটু নজর দিতে চাই। কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কাজটি করেছে সেটি হচ্ছে গ্যাসের দাম, গ্যাসোলিনের প্রাইস। আপনারা জানেন যে এখন পেট্রোল পাম্পগুলোতে আমরা যখন গাড়ি নিয়ে যাই আমরা দেখি প্রাইসের দাম এখন অনেক অনেক নিচে নেমে এসেছে। ফলে এটি একটা বড় মানে কন্ট্রিবিউটর ইনফ্লেশন রেটটাকে নিচে নামিয়ে আনার ক্ষেত্রে, 2%-এর দিকে নামিয়ে আনার ক্ষেত্রে। বিশ্লেষকরা অবশ্য বলছেন যে সেপ্টেম্বর মাসে এই গ্যাসের প্রাইস আরও কমে আসতে পারে এবং সেই ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 2%-এর নিচে ধাক্কা মেরে নামিয়ে দিতে পারে। এর বাইরে আরও কতগুলো বিষয় ছিল যেগুলো হচ্ছে যেমন ক্লোদিং, আমরা যে কাপড় চোপড় কিনি, এয়ার ট্রান্সপোর্টেশন, ট্রাভেল ট্যুর, এই সব খাতগুলোতে ইনফ্লেশন প্রাইসটা ফল করেছে খানিকটা, ফলে সেগুলো ইনফ্লেশনকে নামিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তবে একটা মেজর কনসার্নের জায়গা মানে যেটাকে বলা হয় মর্টগেজ ইন্টারেস্ট কস্ট, রেন্ট কস্ট, এই দুটো এখনও লার্জেস্ট কন্ট্রিবিউটর মানে ইনফ্লেশনকে উপরের দিকে ধরে রাখার ক্ষেত্রে। যদিও আগের সময়গুলোর তুলনায় তার তীব্রতা, ইন্টেন্সিটি খানিকটা কমে এসেছে, খানিকটা নিচের দিকে এসেছে, বাট এখনও এই মানে এটি হচ্ছে মেজর কন্ট্রিবিউটর ইন ইনক্রিজিং দ্য ইনফ্লেশন রেট ইন কানাডা। আমাদের দৈনন্দিন জীবনকে একেবারে প্রভাবিত করে যে বিষয়গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রোসারির ইন্ডেক্সটা, প্রাইসটা গত বছরের তুলনায় এবছরে 2.4% বেড়েছে ইয়ার টু ইয়ার বেসিসের। কিন্তু আবার মান্থ টু মান্থ বেসিসের আমরা যদি ঠিক জুলাইয়ের সঙ্গে আগস্টের কম্পেয়ার করি তাহলে দেখা গেল যে এই মানে জাম্পটা খুব বেশি না। মানে জুলাই মাসে গ্রোসারি আইটেমে বিশেষ করে আমাদের যে খাদ্যদ্রব্য আইটেমগুলো যার দাম ছিল এই মাসে এসে সামান্য স্লাইটলি ইনক্রিজ করেছে। তবে সবচেয়ে বেশি মানে ইম্প্যাক্টেড যে প্রাইসগুলো সেটা হচ্ছে ফিশ প্রাইস এবং ডেইরি প্রাইস। এটা স্ট্যাটিস্টিক্স কানাডার যেই তথ্য, সেই তথ্য অনুসারে এখন এই যে 2% আমাদের তো আমরা জিনিসপত্রের দাম কমছে সেটি শুনতে আমাদের ভালো লাগে অবশ্যই, কিন্তু আমাদের মেজরিটির যে জায়গাটা তা মানে আমাদের যেই টার্গেট পয়েন্টটা কনসিডারেশনে আমাদের যেটি থাকে ইনফ্লেশনের সঙ্গে মানে ডাটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি হচ্ছে ব্যাংক ঋণের সুদের হার, ইন্টারেস্ট রেট কমবে কিনা, কত কমবে, কখন কমবে। দর্শক, আপনারা জানেন যে প্রতি মাসে একবার করে ব্যাংক অফ কানাডা এই বিষয় নিয়ে বৈঠক করে এবং তাদের একটা অ্যানাউন্সমেন্ট দেয়। আগামী বৈঠকটি হবে হচ্ছে অক্টোবরের 23 তারিখ, সো 23rd of October, নেক্সট scheduled date for announcement of interest rate of the central bank. এখন যেহেতু গত মানে কয়েকটাতেই আমরা দেখেছি যে একটু একটু কোয়ার্টার পয়েন্ট করে ইন্টারেস্ট রেট কমিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংক, সো এটা স্কেজুয়ালড যেই 23rd of October যেই মিটিংটা, সেই মিটিংটাও আর একটা কাটের ডিসিশন আসবে, সেটি আমরা উই ক্যান এক্সপেক্ট দ্যাট। কিন্তু সেই কাটটা কত হবে, সেটি কি এখনও আগের মতো কোয়ার্টার পয়েন্ট 0.25% নাকি আরও একটু বড় হবে? আমি দেখলাম যে ইনফ্লেশন রেটের অ্যানাউন্সমেন্টের পরপর এই ডাটা অ্যানালাইসিস করে আমাদের বাজার যারা মানে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্টরা, ইকোনমিস্টরা, তারা যে কথাগুলো বলছেন যে তারা এখন এক্সপেক্ট করছেন, এখনও তারা একদম ফুল পয়েন্ট মানে ফুল পার্সেন্ট তারা এখনও এক্সপেক্ট করছেন না যে অক্টোবরে আসবে, বাট কোয়ার্টার পয়েন্টের চাইতে 0.25-এর জায়গায় 0.50 এরকম একটা জায়গায় এবারের অ্যানাউন্সমেন্টে আসবে, সেরকম একটা আশা প্রকাশ করছেন ইকোনমিস্টরা। আবার কেউ কেউ অবশ্য বলছেন যে ঠিক এটা তো অক্টোবর নভেম্বর এন্ড অফ দ্য ইয়ার গিয়ে হয়তো বা আরও একটা বড় ধরনের
কাটের অ্যানাউন্সমেন্ট কেন্দ্রীয় ব্যাংক করতে পারে। দর্শক, যারা আমার ভিডিও আপনারা শোনেন বা যারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বক্তব্য যারা ফলো করেন, তাদের নিশ্চয়ই মনে থাকবে যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আগাগোড়া তিনি কিন্তু একটি কথা বলে গেছেন যে এন্ড অফ দ্য ইয়ার ইনফ্লেশন কমে আসবে। অর্থাৎ তার মাথায় ছিল যে এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে ব্যাংক ঋণের সুদের হার আরও কমিয়ে আনা হবে। সো এখন এসে আমরা এই ইনফ্লেশন আমরা এখন এসে দেখলাম যে আগস্টে মোটামুটি, অবশ্য তার এক্সপেকটেশনের বা তার ফোরকাস্টের অনেক আগেই চলে এসেছে। এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো নভেম্বর ডিসেম্বরে অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ইয়ার। সো অক্টোবরে কতটা ঘোষণা করা হবে আমরা এখনও শিওর না, বাট যারা এক্সপেক্ট করছেন তারাও এখনও মানে 1% এক্সপেক্ট করছেন না। ফলে হয়তোবা অক্টোবরের পরে তো থাকে নভেম্বর ডিসেম্বর, হয়তো সেই সময় গিয়ে আর একটু বড় ধরনের কাট হতে পারে। তার আগে হয়তো আমাদেরকে ছোট ছোট করে যেতে হবে, যেটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছিলেন যে প্রতিটি ঘোষণা হবে প্রতিটি আলাদা আলাদা করে এবং অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যাবেন তিনি। সো এখন পর্যন্ত তিনি সেই জায়গায় আছেন। যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। ইনফ্লেশন রেট এই যে 2%-এ পৌঁছার আমাদের যে একটা মানে গোল্ডেন টার্গেট যেটা ছিল আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছার এই তথ্যটি নিয়ে আমার কিছু নিজস্ব মনোভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।